তো আজকের ভিডিওতে আমি ব্ল্যাক টর্চের এপিসোড নাম্বার 2 আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পর্বের শুরুতেই আমরা জিরোকে দেখতে পাই, যে কিনা এমন একটা স্টেজে ছিল যে সে এখন কোথায় আছে, কি করছে কিছুই বুঝতে পারছিল না। জিরো নিজেকে দেখতে পায় শূন্যে ভাসছিল, আর ঠিক তখনই পিছন থেকে রাগোর গলার আওয়াজ পায়। রাগোকে দেখে জিরো জিজ্ঞেস করে, আরে রাগো, তুমি এখানে কি করে, তুমি শূন্যে ভাসছো কি করে? আর রাগো তখন বলে, আমার চিন্তা বাদ দাও, তুমি তোমার নিজের দিকে তাকাও, দেখো তোমার বুকের ভিতরে কত বড় একটা ছিদ্র হয়ে আছে। জিরো যখন নিজের বুকের দিকে তাকায় আর তখন দেখতে পারে সত্যি তার বুকের ভিতরে একটি গর্ত হয়ে আছে। এটা দেখার সাথে সাথেই জিরোর ঘুম ভেঙে যায়, আর সে নিজেকে একটা হসপিটালের বেডে দেখতে পায়, আর তার মাথা প্রচন্ড ব্যথা করছিল, আর নিজে নিজেই এটা বলছিল, আমার সাথে আগের রাতে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো কি স্বপ্ন ছিল নাকি সত্যি। জিরো তখন খেয়াল করে তার বুকের ভিতরে সূর্যের মতো একটি চিহ্ন, আর এটা দেখে বুঝতে পারে যে না, এগুলো স্বপ্ন না, সত্যিই ছিল। এসব কথা জিরো চিন্তা করছিল, আর ঠিক তখনই তার পাশ থেকে ইচিকা চলে আসে, আর এসে জিরোকে বলে, তুমি ফাইনালি জেগে উঠেছো, টানা 2 দিন তুমি এভাবে ঘুমিয়েছো। একথা বলেই ইচিকা তার বসকে ফোন দিয়ে এখানের সব ঘটনা খুলে বলে। এদিকে জিরো ইচিকাকে জিজ্ঞেস করছিল, হ্যাঁ তুমি কে, আর আমি এখানে কেন আছি, আর এটা কোথায়? কিন্তু ইচিকা তার কথার কোনো উত্তর না দিয়ে তার বসের সাথে কথা বলে যাচ্ছিল। আর ক্যামেরা অ্যাঙ্গেল দেখে তো আমি পুরো শিহরিত, এই জন্যই বলি আমার বন্ধু তাহেরের এই শোটা ফেভারিট কেন। যাক, এইসব বিষয় সাইডে রেখে আমরা গল্পের সামনের দিকে আগাই। এরপরে রাগও জিরোর মাথার উপরে উঠে আর জিরোকে বলতে থাকে, এই মেয়েটার ভিতরে কোনো রকমের ম্যানার্স নেই, সে শুধুই ফোনে কথা বলে যাচ্ছিল, তোমার কথার কোনো উত্তরই দিচ্ছিল না। আর ইচিকা তখন রাগর দিকে চোখ পড়ে, আর তারা তিনজন পুরো ভ্যাবাচাকা খেয়ে যায়। এরপরে সিন শিফট হয়, আর আমরা কিছুক্ষণ পরের দৃশ্য দেখতে পাই, যেখানে শিবা কিছু খাবার দাবার কিনে জিরোকে দেখতে আসছিল। দরজার সামনে আসতেই শুনতে পায় জিরো, রাগো আর ইচিকার ভিতরে তুমুল ঝগড়া চলছিল। এরপরে সে ভিতরে আসে আর তাদের তিনজনকে শান্ত করে। শিবা তখন জিরোকে বলে, কি অবস্থা, আমি তো কল্পনাও করতে পারিনি তুমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর তোমার কি অবস্থা রাগো? রাগো তখন উল্টো শিবাকে 2-1 কথা শুনিয়ে দেয়, যে তোর সাথে কথা বলার মতো কোনো রুচি আমার নেই, যা তুই আগে ম্যানার্স শিখে আয়। রাগোর কথা শুনে শিবা মনে মনে চিন্তা করতে থাকে, না, পরিস্থিতি আমি যতটা খারাপ মনে করেছিলাম ততটা খারাপ না, সবকিছু কন্ট্রোলেই আছে। এরপরে শিবা নিজেকে ইন্ট্রোডিউস করে আর বলে, আমার নাম রিওসুকে শিবা, আর এ হচ্ছে আমার জুনিয়র ইচিকা কিশিমোজিন। আমরা সবাই ব্যুরো অফ এসপিওনাজের হয়ে কাজ করি, এটা হচ্ছে একটা জাপানিজ গোয়েন্দা সংস্থা। তো একটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেই, আমি বারবার এই এসপিওনাজ এই কোম্পানির নাম নিব না, আমি এদেরকে বলবো মনোরকি হান্টার অ্যাসোসিয়েশন। আশা করি এটা তোমাদের বুঝতে সমস্যা হবে না। তো স্টোরিতে ফেরা যাক। এখানে শিবাকে জিরো থামিয়ে দেয় আর বলে, আমি তোমাদের এই সংস্থা সম্পর্কে সবকিছুই জানি, এরা এডো পিরিয়ড থেকে আজ পর্যন্ত চলে আসছে, আর যত সরকার চেঞ্জ হয়েছে তাদের সাথে এই সকল সংস্থাগুলো মিলে একসাথে কাজ করছে। কেউ কেউ আবার এদেরকে সরকারি সন্ত্রাসী বাহিনীও বলে, কারণ যত রকমের অবৈধ কাজ আছে এই বাহিনীর দ্বারা সরকার করে থাকে। শিবা তখন জিরোকে থামিয়ে দেয় আর বলে, আমাদের বর্তমানে কাজ হচ্ছে মনোরোগীদের উপরে নজর রাখা, আর তারা সমাজের জন্য ক্ষতিকর হলে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া, মানে একেবারে মেরে ফেলা। আর তোমার ভিতরে যে এই রাগো নামের মনোরোগীটা ছিল তাকে আমরা সিল করে রেখেছিলাম, সে অনেক বছর ধরে সিল হয়েছিল। তো এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি, তোমার ভিতরে এই রাগো ঢুকলো কি করে, মানে তোমরা দুজন মার্স কি করে হলে? এরপরে জিরো শিবাকে সবকিছু খুলে বলে, আর এটা শুনে ইচিকা পুরো রেগে যায় আর বলে, তুমি কি পাগল নাকি, কিছু না বুঝে না জেনে একটা তরোয়াল নিয়ে মনোরোগীর সাথে লড়াই করতে চলে গেছো? এবার দেখলে তো তোমার অবস্থাটা কি হয়েছে, একটা মনোরোগীর সাথে মার্জ হয়েছো। ইচিকার এই চিল্লাচিল্লি দেখে জিরো রেগে যায় আর তাকে বলে, তুমি ওখানে ছিলে না, ওখানের পরিস্থিতি কেমন তুমি কিছুই জানো না, তো তুমি এত চিল্লাচিল্লি কেন করছো? আমি যেটা করেছি আমি সেটা ঠিকই করেছি। আর আমাদের বাগার বিল্লা রাগো সে এই সব কিছু অবজার্ভ করছিল। এরপরে শিবা সব থেকে ভয়ঙ্কর তথ্যটি এখানে ফাঁস করে আর বলে, তোমরা দুজন যে মার্জ হয়ে গেছো এটা সারা জীবনের জন্য, এখন যদি জোর করে তোমাদের দুজনকে আলাদা করতে নেওয়া হয় তাহলে তোমরা দুজনেই মারা যাবে। তো এখন তোমার হাতে করার কিছু নেই, তোমাকে আমাদের শেল্টারে থাকতে হবে আর আমাদের হয়ে কাজ করতে হবে, নয়তো তোমাকে সারা জীবন এভাবে জেলে বন্দী হয়ে থাকতে হবে। একথা শুনে জিরো শক হয়ে যায় আর শিবাকে বলে, তোমরা এটা করতে পারো না। কিন্তু শিবা তখন বলে, আমার হাতে কিছুই নেই, এটা হায়ার অর্ডার, তো আমাকে এটা করতেই হবে, আর আমরা পুলিশও সেট আপ দিয়ে ফেলেছি, তো তোমার কোনো রকমের সমস্যা হবে না, আর তোমাকে পুলিশ খুঁজতেও আসবে না, আর এই হসপিটালের বাইরে 24 ঘন্টা গার্ড মোতায়েন থাকবে, তো এখান থেকে পালাবার প্রশ্নই আসে না। একথা বলে শিবা ওখান থেকে চলে
চলে যায়। এরপরে আমরা কিছুক্ষণ পরের দৃশ্য দেখতে পাই, যেখানে জিরো শুয়ে শুয়ে চিন্তা করছিল, আমাকে কি সারা জীবন এখানে বন্দি থাকতে হবে? আমার দাদা তো আমাকে অনেক খুঁজবে। তখন রাগো জিরোকে বলে, আমার এদেরকে খুব একটা সুবিধার মনে হচ্ছে না, আর এরা আমাকে অনেক বছর ধরে সিল করেও রেখেছিল। তো তুমি চিন্তা করো এরা কতটা সৎ আর ভালো মানুষ হবে। এটা শুনে জিরোর মাথা খারাপ হয়ে যায় আর সে চিল্লাচিল্লি করতে থাকে। এটা দেখে রাগো একটু ঘাবড়ে যায় আর জিরোকে জিজ্ঞেস করে, তুমি চিল্লাচিল্লি করছো কেন? চুপ করো। আর জিরো তখন বলে, আমি ঠান্ডা হতে পারছি না, আমি যে করেই হোক এখান থেকে পালাবো। এরপরে জিরো জানলার পাশে যায় আর সেখানে একদল কাককে দেখতে পায়। এরপরে আমরা বাইরে দুইজন সিকিউরিটি গার্ডকে দেখতে পাই, যারা কিনা শুনছিল ভিতর থেকে খুব চিল্লাচিল্লির আওয়াজ। এটা শুনে তারা দরজা খুলতেই জিরো ওখানে কিছু কাকের সাথে ওই দুইজন সিকিউরিটি গার্ডের উপরে অ্যাটাক করে দেয়, যাতে কিনা জিরোর এখান থেকে পালানোর সুযোগ হয়ে যায়। মানে ওই একদল কাক ওই সিকিউরিটি গার্ডকে ব্যস্ত রাখছিল আর জিরো এখান থেকে পালিয়ে যাচ্ছিল। এরপরে জিরোকে আর ওই একদল কাককে আমরা বাইরে দেখতে পাই, যেখানে কিনা জিরো ওই সকল কাকদেরকে ধন্যবাদ জানাচ্ছিল যে তোমাদের কারণেই আজকে আমি ওখান থেকে বেঁচে ফিরলাম। এরপর ওই কাকদেরকে জিরো একটা খাবারের থলি দেয় আর বলে, এই আমার কথা অনুসারে তোমাদেরকে যে খাবার দেওয়ার কথা ছিল সেই খাবার। এরপরে ওই কাকের দল জিরোকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে যায়। আর আমরা জিরোকে দেখতে পাই যে কিনা তার বাড়ির সামনে চলে এসেছে। আর তখন রাগো জিরোকে বলে, তো তুমি তো তোমার বাড়িতে চলে এসেছো, তো তোমার দাদা তোমাকে কিছু বলবে না? এটা শুনে জিরো একটু ঘাবড়ে যায় আর বলে, আমি 2 দিন ছিলাম না, হয়তো দাদা অনেক টেনশন করছে। তো তুমি আমার ভিতরে ঢুকে যাও, আর যতক্ষণ না পর্যন্ত তোমাকে ডাকবো তো তুমি সামনে আসবে না। রাগো গায়েব হওয়ার সাথে সাথে জিরোর দাদা তার পিছন থেকে চলে আসে আর বলে, তুই এতদিন ছিলি বা কোথায়, আর ওখান থেকে না বলে কেন চলে এসেছিস? কিন্তু জিরো তার কথা কিছু বুঝতে পারছিল না আর বলে, আমি কোথায় ছিলাম, ওই একটু সমস্যা হয়ে গিয়েছিল, আমি তোমাকে সবকিছু খুলে বলছি। কিন্তু তার দাদা তার কোনো কথা শুনছিল না আর তাকে সিরিয়াস ভাবে বলে, আমার পিছনে পিছনে আয়, আর একটা কথা বলবি না। কিন্তু জিরো কিছু বুঝতে পারছিল না আর তার পিছনে পিছনে হাঁটতে থাকে। এরপরে জিরোর দাদু তাকে একটি খোলা মাঠে নিয়ে যায় আর জিরো তখন তাকে জিজ্ঞাসা করে, খোলা মাঠ এখানে কেন নিয়ে আসলে দাদু? কিন্তু তার দাদা তার কোনো কথা শোনার মুডে ছিল না। সে জিরোকে মারতে শুরু করে আর বলে, তুই ওখান থেকে কেন পালিয়ে এসেছিস? আমাকে শিবা সবকিছু খুলে বলেছে। এ কথা শুনতেই জিরোর মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে আর সে বলে, তুমি কি ওদের সাথে কানেক্টেড দাদু? এটা শুনে তমেৎসু আজুমা মানে জিরোর দাদা বলে, হ্যাঁ আমি ওদের সাথে কানেক্টেড, আর আমি একজন এসপিওনাসের ফর্মার মেম্বার। রাগো তখন জিরোকে সতর্ক করে বলে, তোমার দাদার মতিগতি ঠিক লাগছে না, তোমার দাদার প্রত্যেকটা অ্যাটাক তোমার জন্য অনেক বিপজ্জনক হতে যাচ্ছে, তো তুমি সাবধানে থাকো। এভাবে জিরোর দাদা জিরোকে মারছিল আর পরিস্থিতি বোঝাচ্ছিল যে তুই কত বড় বিপদ কাঁধে নিয়েছিস, তোর কোনো আইডিয়া আছে? তুই একটা মনোনয়কের সাথে মার্জ হয়েছিস, যা কিনা আমাদের ফ্যামিলির রেপুটেশনের সাথে একেবারে সাংঘর্ষিক। আমাদের ফ্যামিলি এই সকল মনোনয়কীদের সাথে লড়াই করে আসছে বহু বছর ধরে। আমি আমাদের টেকনিক তোকে শুধু বেসিকই শিখিয়েছি যাতে তুই এই সমাজে চলতে পারিস, কিন্তু তুই কোন পথে পা বাড়িয়েছিস তা তোর কোনো আইডিয়া নেই। এই বলে সে জিরোর উপরে এক ভয়ঙ্কর ঘুষি মারার জন্য সামনের দিকে দৌড়ে যায়। আর রাগো তখন বুঝতে পারে এই ঘুষি যদি জিরোর গায়ে পড়ে তাহলে জিরো এখানে মারা যাবে নিশ্চিত। সেই বুঝে রাগো তার সামনে চলে আসে, কিন্তু জিরো এটা মোটেও ভালোভাবে নেয় না। সে রাগোকে নিজের ভিতরে ডেকে নেয় আর বলে, আমাদের এই ফাইটের মাঝখানে তোমাকে আমি আসতে বারণ করেছি, আমি যখন ডাকবো ঠিক তখনই তুমি আসবে। একথা বলার সাথে সাথে রাগো তার ভিতরে চলে যায় আর রাগো জিরোকে বলে, স্টুপিড, আমি তো তোকে হেল্পই করছিলাম, এভাবে যদি চলতে থাকে তাহলে তুই মারা যাবি, যা তোর যা মন চায় তাই কর, আমি এর মাঝখানে আসবো না। অন্যদিকে জিরোর দাদু যে কিনা একটা ফ্ল্যাশব্যাক দেখছিল, যেখানে কিনা নাচি তাকে ডাকছিল আর বলছে, জিরো এখনো বাসায় আসেনি, তুমি একটু সামনে গিয়ে দেখো সে কোথায় আছে। অন্যদিকে আমরা জিরোকে দেখতে পাই যে কিনা একটা গাছের মগডালের উপরে উঠে বসেছে একটা বিড়ালের বাচ্চাকে ওখান থেকে নামানোর জন্য। কিন্তু জিরো আসলে গাছ থেকে নামার কথা চিন্তাও করেনি, সে গাছ থেকে নামতে পারে না, কিন্তু কিভাবে যে উঠেছে সে নিজেও জানে না। এরপর পা পিছলে জিরো ওখান থেকে পড়ে যায় আর ঠিক তখনই নিচে তার দাদু এসে তাকে বাঁচিয়ে নেয় আর জিরো বলে, ও দাদু তুমি চলে এসেছো। এরপরে জিরোকে বাসায় নিয়ে আসে তার দাদু আর
তাকে অনেক বকাঝকা করে যে তুমি মানুষদের বা পশুদের যাকেই সাহায্য করো তোমার সে বিষয়ে খেয়াল রাখতে হবে যে তুমি সাহায্য করার জন্য পারফেক্ট কিনা বা তোমার ভিতরে সেই অ্যাবিলিটি আছে কিনা। জিরো তখন বলে ওখানে কেউ ছিল না, আমি যে অন্য কাউকে ডাকবো, কিন্তু আমার কি করার, ওকে তো আমার ওখান থেকে নামাতেই হতো। জিরোর দাদু তখন বলে আমি তোমার সাথে কথায় পারবো না, তো তুমি সবসময় এটা খেয়াল রাখবে যে তুমি অন্য কাউকে সাহায্য করবে তার জন্য তোমার ভিতরে সেই অ্যাবিলিটিটা আছে কিনা। এই যেরকম ধরো না তুমি ওই গাছের উপর থেকে যদি পড়ে যেতে তাহলে তো তুমি ডাইরেক্ট মরে যেতে আমি যদি ওখানে না যেতাম। তো এইসব কথা চিন্তা করবে আর তারপরে ভেবেচিন্তে কাজ করবে। জিরো তার দাদুর কথা বুঝতে পারে আর তার দাদুকে বলে তাহলে আমি আজ থেকে ট্রেনিং শুরু করব আর আমি অনেক বেশি শক্তিশালী হয়ে যাব যাতে আমি সবাইকে সাহায্য করতে পারি। এরপরে সিন শিফট হয় আর আমরা বর্তমানে চলে আসি। সেখানে জিরোর দাদু জিরোকে বলছিল তুই যেই রাস্তাটা সিলেক্ট করেছিস সেই রাস্তাটা খুব কঠিন হতে চলেছে। আমি সারা জীবন এটাই চেয়েছি যে আমি যা কিছু ফেস করেছি তা যাতে তোর ফেস না করতে হয়, সেই শ্যাডো ওয়ার্ল্ডে যাতে তোর না যেতে হয় যেখানে আলোর কোনো চিহ্নই নেই আর আছে সকল ভয়ঙ্কর ভয়ঙ্কর মনস্টার। কিন্তু আমি পারিনি, তুই কিভাবে যে সেই পথেই গেলি। আর একথা শুনে জিরো তার দাদুকে বলে দাদু তুমি রিগ্রেট করো না, আমিও রিগ্রেট করছি না, আমি যা কিছু করেছি তা আমার জন্য ভালোই হয়েছে, এসব কিছু আমার প্রাপ্যই ছিল আর আমার এই সব কিছু নিয়ে বিন্দু পরিমাণ কোনো রিগ্রেট নেই। এই কথা শুনে তার দাদু অনেক বেশি রেগে যায় আর জিরোকে একটি ভয়ঙ্কর পাঞ্চ মারার জন্য সামনের দিকে দৌড়ে যায়। এটা দেখে রাগো জিরোকে সতর্ক করে আর জিরো তখন রাগোকে বলে একটুখানি অপেক্ষা করো রাগো। এরপরে জিরো সামনের দিকে দৌড়ে গিয়ে তার মাথা পেতে দেয় আর পাঞ্চটা তার মাথা দিয়ে ট্যাকেল করার চেষ্টা করে, কিন্তু তার দাদুর পাওয়ার বেশি হয়, সে পিছে উড়ে গিয়ে পড়ে। কিন্তু জিরো নিজেকে কন্ট্রোল করে ওখানে সেফ ল্যান্ডিং করে আর তার মাথা দিয়ে কন্টিনিউ ব্লিডিং হচ্ছিল। আর রাগো তখন জিরোকে জিজ্ঞাসা করে তুমি কি চিন্তা করে এভাবে মাথা পেতে দিলে। আর তার দাদু সেম প্রশ্ন করে যে জিরো তুমি কি চিন্তা করছো। আর জিরো তখন তার দাদুকে উত্তর দেয় দাদু এত কিছুর পরেও কি তোমার মন ভরেনি, এই পৃথিবীতে আমার বাঁচতে গেলে আমার কারো কাছ থেকে না কারো কাছ থেকে তো সাহায্য নিতেই হতো আর আমি এর কাছ থেকে সাহায্য নিয়েছি। কি রাগো তাই তো। কিন্তু রাগো জিরোর কথা কিছু বুঝতে পারছিল না। এটা নিয়ে তাদের ভিতরে তর্ক শুরু হয়ে যায়। আমরা আমাদের পার্টনারশিপের কথা বলছি বুদ্ধু, তুমি এই সহজ কথাটিও বুঝতে পারোনি। আর অন্যদিকে জিরোর দাদা যে কিনা তাদের এই ঝগড়া দেখছিল আর জিরোকে ছোটবেলায় সে একটা কথা বলেছিল যে যতদিনে তুমি বড় না হয়ে যাও ততদিনে তুমি কারো কাছ থেকে না কারো কাছ থেকে সাহায্য নিয়ে চলবে যাতে তুমি নিজে কোনো বড় বিপদে না পড়ো। জিরোর দাদু একথাটা বলেছিল মানুষের ক্ষেত্রে, কিন্তু জিরোর কাছে মনোরকি বা মানুষ বা পশু পাখি কোনো কিছুই ম্যাটার করে না। সে আসলে সবাইকে এক কাতারেই দেখে। তো তাদের দুজনের ভিতরে ওদিকে ঝগড়া চলছিল আর সে এসব কথা চিন্তা করছিল। এক পর্যায়ে জিরোর দাদু জিরোকে বলে আচ্ছা ঠিক আছে আমি হার মেনে নিয়েছি। এই বলে জিরোর দাদু ওখান থেকে চলে যেতে থাকে আর বলে তুমি সেই একরোগাই রয়ে গেলে, কারো কথা শুনবে না, নিজের যা মন চাইবে সেটাই করবে। তো ঠিক আছে করো, তুমি তোমার যা মন চায় তুমি তাই করো। জিরো অবাক হয়ে তার দাদুর এসব কথা শুনছিল। এরপরে সিন শিফট হয় আর আমরা জিরোকে দেখতে পাই যে কিনা গোসল করছিল। জিরো তখন রাগোকে বলে এই গরম পানিতে গোসল করে আমার খুব ভালো লাগছে। এরপরে জিরো রাগোর কাছে ক্ষমা চায় যে আমি তখন শুধু আমার নিজের কথাই চিন্তা করছিলাম। রাগো তখন জিরোকে বলে এরপরে কখনো এরকম করবে না, কারণ তুমি যদি এভাবে মরে যাও তাহলে আমার তোমাকে বাঁচানোর সব চেষ্টাই বৃথা চলে যাবে। আর জিরো তার ভুল বুঝতে পারে যে সে সেলফিশ হয়ে গিয়েছিল, সে শুধু নিজের কথাই চিন্তা করছিল। অন্যদিকে আমরা শিবাকে দেখতে পাই যে কিনা জিরোর দাদুর সাথে কথা বলছিল। শিবা তখন জিরোর দাদুকে বলে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম যখন জিরো আমাদের এখান থেকে পালিয়ে গিয়েছে, আর যখন জানতে পারি সে পালিয়ে আপনার কাছে গিয়েছে তখন আমি খুব শান্তি পাই আর আমার মন থেকে সব টেনশন দূর হয়ে যায়। আমি আপনার ওখানে কালকে একটি গাড়ি পাঠিয়ে দেব। তাদের এই কথা চলছিল আর অন্যদিকে জিরো সাবানের জন্য চিল্লাচিল্লি করছিল যে এ দাদু সাবান শেষ, তুমি সাবান নিয়ে আসো। এদিকে শিবা জিরোর দাদুকে বলছিল ওকে আমরা সঠিক ব্যবহার করব, আমাদের ব্যুরোতে ওকে এখন খুব প্রয়োজন। ঠিক আছে তুমি কালকে গাড়ি পাঠিয়ে দিও, আমি রেডি আছি। আর এদিকে জিরো চিল্লাচিল্লি করে যাচ্ছিল যে দাদু সাবান শেষ, সাবান নিয়ে আসো। আর জিরোর দাদু তখন বলে হ্যাঁ হ্যাঁ আসছে সাবান নিয়ে, একটু ধৈর্য ধর, পাগলা ঘোড়ার মতো এত চিল্লাচিল্লি কেন করছিস, আমি সাবান নিয়ে আসছি। আর এর সাথে সাথেই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। আপনাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন আর ভিডিওটা আপনার সকল অ্যানিমে লাভার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে তাদেরও এই শো দেখার সুযোগ
হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার চারিপাশ।